সত্যজিৎকে অপমান করে জিৎ ধানু ও বাবিনকে উচিত শিক্ষা দেয় তটিনী ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, পিকু বলছে যে আপনাকে ছেড়ে দিতে, আপনাকে ক্ষমা করে দিতে বলছে। ওনার তো পা আর মাম্মি নেই, তাই উনি উনি দুষ্টু হয়েছে, পা ওকে ছেড়ে দেওয়া যায় না। শুধুমাত্র আমার মেয়ের কথাগুলো শুনে আপনাকে ফোন করতে ইচ্ছে করলো, তাই ফোনটা করলাম। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি এই কথাগুলো শুনে কেমন যেন নিজের মধ্যে নিজেকে গিল্ট ফিল করতে থাকে। তখন তখন লহরী বলতে থাকে, কি হয়েছে, তুমি তুমি এরকম করছো কেন, কি বললো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও বললো যে পিকু নাকি বলেছে যে আমার মাম্মি আর পা নেই, তো এজন্য আমি দুষ্টু হয়ে গেছি, আমাকে ছেড়ে দিতে বলছে, তাই ফোন দিয়েছে যে এইটুকু বাচ্চা বাচ্চা ওকে ওকে বলছে যে একটা ক্রিমিনালকে ছেড়ে দিতে। ঠিক তখনই কাবির এসে বলতে থাকে, সেটা শুনে কি নিজের প্রতি গিল্ট ফিল করছে তোমার? তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, মোটেও না, মোটেও না। তখন দেখা যায় কাবির বলতে থাকে, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তুমি নিজে নিজে কিছু একটা ভাবছো, মনে হচ্ছে তুমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছো, কিন্তু যতই চেষ্টা করো এটা এটা কিন্তু কিছুতেই পারবে না। কারণ কারণ এই র্যাকেটটার সঙ্গে জুড়ে আছো তুমি, তুমি যতই চেষ্টা করো র্যাকেটটা থেকে বেরিয়ে আসার, কিছুতেই পারবে না, কিছুতেই র্যাকেট থেকে বেরোতে পারবে না। তখন তখন দেখা যায় লহরী লহরী কাবিরকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোমার বাবাকে তুমি এসব বলছো, তোমার লজ্জা করছে না? নিজের বাবাকে তুমি সাজেশন দিচ্ছ? তুমি তো তোমার বাবাকে বলতে পারো, বাবা যেহেতু বাচ্চাটা বলছে, তবে তুমি নিজেকে শুধরে নাও। তখন তখন আরাধ্যা বলতে থাকে, আপনার এত সাহস কোথা থেকে হয়, আপনি আমার স্বামীকে থাপ্পড় মারেন? তখন লহরী বলতে থাকে, ওটা তোমার স্বামী হওয়ার আগে আমার ছেলে আরাধ্যা, এটা ভুলে যেও না, তাই প্লিজ আমাদের মাঝখানে কথা বলো না, আমাদের মা ছেলের মাঝখানে কথা বললে কিন্তু ভালো হবে না। যেখানে চুপচাপ দাঁড়িয়ে আছো ঠিক সেখানে দাঁড়িয়ে থাকো। তখন তখন দেখা যায় আরাধ্যা কাবিরকে বলতে থাকে, কাবির আমাদের যে কাজে যেতে হচ্ছিল সেই কাজটাতে তো যেতে হবে, তাই না? চলো আমরা সেই কাজে যাই। এরপরে দেখা যায় কাবিরও আরাধ্যা চলে গেলে তখন লহরী কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, ওরা কোথায় গেল আর কি লুকাচ্ছে ওরা? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি কথা না বললে তখন তখন লহরী বলতে থাকে, আমি চাইবো বাচ্চাটা যদি সত্যি সত্যি তোমাকে ক্ষমা করে দেয়, তবে তুমি ভালো মানুষ হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েও। কারণ কারণ গত 25 বছর ধরে আমি ওই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছি। 25 বছর আগে যে মানুষটার সঙ্গে আমি সংসার করেছিলাম, কিন্তু কিন্তু খুঁজে পাচ্ছি না। যদি কখনো কখনো সেই দিনগুলোতে ফিরে যেতে পারো, তবে আমার সামনে এসে দাঁড়িয়েও। এই বলে লহরী চলে যায়। এদিকে দেখা যায় পিকু পিকু তটিনীকে বলতে থাকে, মাম্মি তুমি তুমি কি করছো? তখন তখন তটিনী বলতে থাকে, এই তো দেখতে পাচ্ছ না, কাপড়গুলো গুছাচ্ছি, সবকিছু তো রেডি করতে হবে, তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তোমার মাম্মি তো সবকিছুতে একদম একদম পারফেক্ট, সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে, তাই না? তখন পিকু বলতে থাকে, আচ্ছা পা, আমি আমি ওই দাদুটাকে ইংলিশে স্টেটাসে কত কত কোনটা কত বড় সেটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বলতে পারেনি। তখন তখন দেখা যায় পরশুরাম তটিনীকে দেখিয়ে দিয়ে পরশুরাম সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে পরশুরামের ফোনে ফোন এলে তখন পরশুরাম বলতে থাকে, পা ফোন এসেছে তোমার? তখন পরশুরাম বলতে থাকে, ফোনটা রিসিভ করে দেখ মা, কে ফোন করেছে। এরপরে এরপরে পিকু ফোন রিসিভ করলে ওপাশ থেকে শীতল বলতে থাকে, তোমার পাকে একটু দেওয়া যাবে পিকু? তখন পিকু পিকু শিবপ্রসাদকে ডাকলে তখন শিবপ্রসাদ ফোনটা এসে রিসিভ করে। এরপরে এরপরে দেখা যায় পিকুকে তটিনী বলতে থাকে, তো পিকু তুমি ওই রুমে যাও, এখানে তোমার পা কথা বলবে তো। এরপরে তটিনী বলতে থাকে, প্লিজ এখন আর বলো না যে তোমার ক্লায়েন্ট ফোন করেছে, ক্লায়েন্টের ফোন এসেছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোনটা রিসিভ করে বলতে থাকে, কে কে ফোন করেছেন, কে বলছেন? তখন ওপাশ থেকে শীতল বলে ওঠে, শীতল শীতল এ মনে হচ্ছে এই নামটা তুমি ভুলে গেছো, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না ভুলিনি, কিন্তু কেন ফোন করেছো এখানে? কোন উদ্দেশ্যে ফোন করেছো, কেন ফোন করেছো? যদি জানতে পারতাম তবে ভালো হতো। তখন এ কথা শুনে শীতল বলতে থাকে, অবশ্যই জানতে পারবে, কেন নয়, কেন জানতে পারবে না, অবশ্যই জানতে পারবে। এরপরে দেখা যায় তটিনী এসে বলতে থাকে, কে ফোন করেছে গো? এরপরে দেখা যায় তটিনী শিবপ্রসাদের হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে, কে? তখন শীতল বলতে থাকে, আমি শীতল, তোমার হাজবেন্ডের প্রেমিকা। তুমি তুমি আমাকে চেনো? তখন দেখা যায় তো তটিনী বলতে থাকে, আপনি কেন ফোন করেছেন এখানে? আপনাকে ফোন করতে কে বলেছে, আর কেনই বা ফোন করেছেন? তখন দেখা যায় শীতল বলতে থাকে, কেন জেলাস হচ্ছ কেন? আমিও তো সহ্য করেছি। ওখানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো
ঠিক সেখানটাতে দাঁড়িয়ে থাকার কথা ছিল আমার, ওই পরশুরামের জীবনে থাকার কথা ছিল আমার, জানো কলেজ লাইফ থেকে আমাদের অ্যাফেয়ার ছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, আমাদের সুন্দর একটি সম্পর্ক ছিল, কিন্তু কিন্তু হঠাৎ কি যে কি বুঝে ও কি করলো, তোমাকে বিয়ে করলাম তো বুঝতেই পারছি না, এই বলে পরশুরাম যে তাকে শুট করেছিল এটা বলে ফোনটা কেটে দেয়। এরপরে তটিনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলে তখন পরশুরাম এসে বলতে থাকে, কি হয়েছে তটিনী, তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে, কি ভাবলে? এরপরে তটিনী সেখান থেকে সরে যায় আর নিশাকে ফোন করে বলতে থাকে, নিশা তোমাকে একটা দরকারে ফোন করলাম। তখন নিশা বলতে থাকে, হ্যাঁ তটিনী কি বলবে বলো। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কালকে কালকে কোর্টে হেয়ারিং, আর তাই এর মধ্যে কিন্তু সবকিছু মিটমাট করে নিতে হবে, আমাদের পুরো টিমকে রেডি থাকতে হবে, তোমরা দিদিকে দেখা মাত্রই তুলে নেবে। এরপরে দেখা যায় এদিকে সত্যজিৎ রেডি হয়ে নিচে আসে। তখন আয়ুষীকে বলতে থাকে, কি রে আয়ুষী, তোরা রেডি তো? তোদের তো আমাদের সবাইকে তো এখন কোর্টে যেতে হবে তাই না? তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, হ্যাঁ যাবো তো। এরপরে আয়ুষী বলতে থাকে, জেঠু, সর্দি ভাই আর জিজু ওরা সবাই গাড়িতে বসে আছে বাহিরে, তাড়াতাড়ি বেরোতে বললো। এরপরে দেখা যায় সত্যজিৎ দীপালি ও প্রাচীকে বলতে থাকে, তোমরা বরণডালা রেডি করো, আর জামাই বাইরের গাড়িতে বসে আছে কেন? আয়ুষী, তুই ওদেরকে ভেতরে আসতে বল, কিন্তু কিন্তু ঘরে ঢুকতে দিবি না, দরজার সামনে দাঁড় করাবি, আমি প্রায়শ্চিত্ত করব। আমি আমি ওদেরকে বরণ করে ঘরে তুলে নেব। এই কথাটা শুনে খুশি হয়ে যায় দীপালি, আয়ুষী ও প্রাচী। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, জেঠু তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি সত্যি বলছি, অনেক তো পাপ করেছি, অনেক তো অন্যায় করেছি, এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি, প্লিজ আয়ুষী তুই তো ছোটদি ভাইকে ডেকে নিয়ে আয়। এরপরে দেখা যায় দীপালি ও প্রাচীকে বলতে থাকে, কি হলো তোমরা এখনো দাঁড়িয়ে আছো, যাও বরণডালা সাজিয়ে নিয়ে এসো। এরপরে সবাই চলে গেলে তখন জিতে সে সত্যজিৎকে বলতে থাকে, এটাও কি তোমার নাটকের পার্ট, নাকি তুমি সত্যি সত্যি নিজেকে নিজেকে একদম সাপোসা বানিয়ে ফেলছো? তখন সত্যজিৎ বলতে থাকে, তুই এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন জিৎ? আমি তো বুঝতে পারছি না, আমি তোর দাদা, তুই কি ভুলে যাচ্ছিস? তখন তখন জিৎ বলতে থাকে, না ভুলে যাচ্ছি না, কিন্তু কিন্তু তুমি ভুলে যাচ্ছ, আমাদের আমাদের তো এরকম থাকার কথা ছিল না। তুমি আজকাল দেখছি তোমার মেয়ের কথা শুনে রিফিউজিং মার্কেট থেকে এই যে সস্তা শার্ট কিনে এনে পরে আছো, এগুলো পরে তুমি কোর্টে যাবে, তোমার মান সম্মান থাকবে? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, কেন থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তখন ভানু বলতে থাকে, আপনি যে কেস থেকে বাঁচার জন্য এই মিথ্যে নাটক করছেন, এটা আমরা খুব ভালো করে জানি, আপনি যে কুমিরের কান্না কাঁদছেন এটাও আমরা খুব ভালো করে জানি। তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ তুমি তো নাটক করছো তাই না? তখন নন্দিনী এসে বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলো কাকাই, তুমি এভাবে আমার ড্যাডির সঙ্গে কথা বলতে পারো না। উনি উনি কেন নাটক করবে? উনি নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে কাজটা তুমি তুমি করতে পারোনি, তুমি তো এর আগে নাটক করেছিলে, তুমি এই কাজটাও খুব ভালো করতে পারো, কিন্তু কিন্তু উনি নয়। তখন ভানু বলতে থাকে, তুমি ভুল ভাবছো নন্দিনী, তোমার বাবাও নাটক করছে, তোমার বাবা কেস থেকে বাঁচার জন্য নাটক করছে, আর আমার মনে হচ্ছে এই নাটকটা দেখে তুমি তুমি আর ওই পরশুরাম কিছু একটা করে ওনাকে কেস থেকে সরিয়ে রাখবে, তাই তো? ওনাদের জামিন পাইয়ে দেবে আর এদেরকে শাস্তি পাইয়ে দেবে। এর সঙ্গে তো কর্ণ চ্যাটার্জিও আছে তাই না? কর্ণ চ্যাটার্জিকেও তো কোনোভাবে সাজা কমিয়ে দেবে তাই তো? তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, মুখ সামলে কথা বলো ভানু। এরপরে দীপালি ও প্রাচী বরণডালা সাজিয়ে নিয়ে সত্যজিতের হাতে দেয় আর বলতে থাকে, এই নাও আমি বরণডালাটা সাজিয়ে এনেছি, তুমি তুমি বরণ করো। তখন তখন জিৎ বলতে থাকে, এবার ন্যাকামোটা বেশি হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে না যে এটা ড্রামাটা বেশি হয়ে যাচ্ছে দাদা? এত ড্রামা করার কিচ্ছু নেই এখন, এত ড্রামা করে তুমি কিছুতেই কোনো কিছু প্রমাণ করতে পারবে না। তখন সত্যজিৎ বলতে থাকে, তুই এসব কথা বলবি না জিৎ, তুই যেটা দেখতে পারবি না এখান থেকে যা, উপরে গিয়ে নিজের ঘরে যা, তোকে এসব দেখতে হবে না, কিন্তু কিন্তু আমার জামাইকে আমি বরণ করে ঘরে তুলে নেব, দেখি তোরা কি করতে পারিস। তখন তখন দেখা যায় জিৎ বলতে থাকে, মিছামিছি আর এমনি এরকম এরকম সিন ক্রিয়েট করছো তুমি, তুমি যত চেষ্টা করো তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই আয়ুষী এসে বলতে থাকে, জেঠু সর্দি ভাইরা এসে পড়েছে। এরপরে দেখা যায় পিকু তটিনী ও শিবপ্রসাদ দরজায় এসে দাঁড়ালে তখন তখন সত্যজিৎ তটিনীর সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, মা তুই এসেছিস? তখন তখন দেখা যায় শিবপ্রসাদকে সত্যজিৎ বলতে থাকে, জানো বাবা, ওরা বলছে আমি নাকি তোমাদের সঙ্গে অভিনয় করছি, আমি যে তোমাদের বরণ করছি, তোমাদের মেনে নিয়েছি, এটা নাকি আমার অভিনয়, আমি যে এই যে কাঁদছি, আমার চোখের জল, আমার গলাটা কাঁপছে, এসব কিছু নাকি কুমিরের কান্না না। ওরা বলছে আমি নাকি নিজের পিঠ বাঁচানোর জন্য তোমাকে কাজে লাগাচ্ছি, তোমার সামনে
অভিনয় করছি, তোমার মেয়েকে কাজে লাগাচ্ছি। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি নিজের ভুলটা সত্যি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে আমি কতটা অসহায়, আমি কত কি হারিয়ে ফেলেছি এতদিনে। আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু ওরা কিছুতেই আমাকে বুঝতে দিচ্ছে না। ওরা বলছে আমি নাকি কুমিরের কান্না কাচ্ছি, ন্যাকা কান্না কাচ্ছি, এগুলো বলে আমাকে অপমান করছে।